ঠিক আছে, রিটার্নস টু আ ফ্যাক্টর আমরা পড়ে ফেলেছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিটার্নস টু আ স্কেল। আমি একদম প্রথমে যখন পড়ানো স্টার্ট করেছিলাম এই টপিকটা, ল থেকে যখন স্টার্ট হলো, তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে দুটো পার্টে এটা পড়তে হবে। একটা হচ্ছে লজ অফ রিটার্নস টু আ ফ্যাক্টর, একটা হচ্ছে লজ অফ রিটার্নস টু আ স্কেল। ওকে, অ্যান্ড দুটোর মধ্যে ডিফারেন্স কি আমি তখন তোমাদেরকে বলিনি। আমি তখন তোমাদেরকে খালি বলেছিলাম যে ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর কাকে বলে, আর সেই লটা ধরেই আমি তারপরে পড়িয়ে গেছি। কিন্তু ল অফ রিটার্নস টু আ স্কেল বিষয়টা কি সেটা আমি তখন বলিনি, অ্যান্ড আমি বলেছিলাম পরে বলবো। তো আমি যখন ফার্স্টে পড়ালাম তখন আমি তোমাদেরকে কি বললাম যে ল অফ রিটার্নস, লজ অফ প্রোডাকশানে দু ধরনের ল থাকে। একটা হচ্ছে লজ অফ রিটার্নস টু আ ফ্যাক্টর, যার যাবতীয় ল আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড আরেকটা হচ্ছে ল অফ রিটার্নস টু আ স্কেল। ওকে, এইটার মধ্যে এই বিষয়টা কি অ্যাকচুয়ালি লজ অফ রিটার্নস টু আ স্কেল বিষয়টা কি। তো তোমরা দেখলে যে যখন আমরা ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর পড়লাম তখন আমরা ফিক্সড ফ্যাক্টর আর ভ্যারিয়েবল ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা চেঞ্জ করছিলাম, একমাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টরটাকেই চেঞ্জ করছিলাম, মানে লেবারটাকে চেঞ্জ করছিলাম। ল্যান্ড, ক্যাপিটাল এগুলো ফিক্স থাকলো, এগুলোতে কোনো চেঞ্জ করা হলো না। কিন্তু লজ অফ রিটার্নস টু আ স্কেল, এখানে ফিক্সড ফ্যাক্টর বলো আর ভ্যারিয়েবল ফ্যাক্টর বলো, দুটোতেই চেঞ্জ করা যাবে। এরকম কোনো ব্যাপার নেই যে একমাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টর মানে লেবারে চেঞ্জ করতে হবে, ফিক্সড ফ্যাক্টর অর্থাৎ ল্যান্ড, ক্যাপিটাল এগুলোতে চেঞ্জ করা যাবে না। এখানে সমস্ত ফ্যাক্টরে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, সাধারণত আমরা ল্যান্ডটাকে ধরি না, ল্যান্ডটাকে মানে কনসিডারেশনে নেওয়া হয় না, লেবার আর ক্যাপিটালটা নিয়েই আমরা এটা বোঝার চেষ্টা করি। তো এখানে আমাদের কাছে প্রোডাকশানে আমি ধরে নিলাম যে দুটো ফ্যাক্টর আছে, ক্যাপিটাল আর লেবার। ক্যাপিটাল আর লেবার দুটোকেই বাড়ানো হবে, এল দিয়ে লেবার, কে দিয়ে ক্যাপিটাল, দুটোকেই বাড়ানো হবে, সমান পরিমাণে বাড়ানো হবে বা সমান প্রপোর্শনে বাড়ানো হবে। সমান প্রপোর্শনে বাড়ানো হবে মানেটা কি, ধরো তোমার কাছে 100 জন লেবার ছিল আর 100টা মেশিন ছিল, মানে 100টা ক্যাপিটাল ছিল। তাহলে তুমি যদি লেবারকে 10টা লেবার বাড়াও, 10টা লেবার বাড়াও মানে ধরো লেবার তাহলে কত পার্সেন্ট বাড়লো, 10% বাড়লো। তাহলে ক্যাপিটালও তুমি 10%ই বাড়াবে, ক্যাপিটালও কত পার্সেন্ট বাড়াবে, 10%ই বাড়াবে। মানে তোমার লেবার 100 থেকে 110 হলে ক্যাপিটালও 100 থেকে 110ই হবে। ঠিক আছে, তাহলে লেবার আর ক্যাপিটালকে সমান প্রপোর্শানে, সেম প্রপোর্শানে যদি বাড়ানো হয় বা কমানো হয় বা চেঞ্জ করা হয়, সাধারণত বাড়ানোটাই ধরি আমরা, লেবার এবং ক্যাপিটালকে যদি সেম প্রপোর্শানে যদি ইনক্রিজ করা হয়, তাহলে আউটপুটটা কিভাবে ইনক্রিজ করে সেটা আমরা দেখব। এবং সেটা কোন লয়ের মাধ্যমে দেখব, সেটা আমরা দেখব ল অফ রিটার্নস টু আ স্কেল, এই লটার মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, আর একটা এর এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে লেবার ছিল 100 জন, ক্যাপিটাল বা মেশিন আছে তোমার কাছে 20টা। লেবারকে তুমি হয়তো 20% বাড়ালে, 20% বাড়ালে মানে লেবারকে তুমি হয়তো 20% বাড়ালে, 20% বাড়ালে লেবার কত হবে এখন, 120। ক্যাপিটালকেও কিন্তু তাহলে 20%ই বাড়াতে হবে। 20% বাড়ালে কত হয়, 20 এর 20% বাড়ালে হয় 4 ইউনিট বাড়ে, 24। বাড়িতে খাতায় করে দেখবে, বুঝতে না পারলে 20-র যদি 20% ইনক্রিজ করো দ্যাট ইজ 4। ঠিক আছে, না 4, হ্যাঁ 4 একদম। তাহলে এখন তোমার কাছে লেবার কতজন আছে, 120, আর ক্যাপিটাল কত আছে, মেশিন 24। এই 120টা মেশিন এবং 120টা লেবার আর 24টা মেশিনকে কাজে লাগিয়ে কত ইউনিট প্রোডাকশান হচ্ছে সেটা আমরা দেখব। সেটা আমরা কোন লয়ের মাধ্যমে দেখব, ল অফ রিটার্নস টু স্কেল। ঠিক আছে, তিনটে ল হয়। তিনটে ল কী কী, একটা হচ্ছে, আচ্ছা এটা তো রিটার্ন ইনক্রিজিং রিটার্নস টু ফ্যাক্টর, এই যে এখানে রয়েছে, সরি। প্রথম ল হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। কীরকম, ধরো তুমি লেবারকে 10% বাড়িয়েছো,
ক্যাপিটালকেও তাহলে 10%ই বাড়াতে হবে। আউটপুট হয়তো 15% বেড়েছে। অর্থাৎ আমি যদি এটাকে আরও সিম্পলিফাই করে বোঝাতে চাই, ধরো তোমার কারখানায় 100 জন লেবার আর 100টা মেশিন মিলে 100 ইউনিট বিস্কিটের প্যাকেট বানাতো। ঠিক আছে, 10% লেবার বাড়লো, মানে এখন লেবার কত হয়ে গেছে? লেবার হয়ে গেছে 110, 110 জন লেবার। ক্যাপিটাল কত হয়ে গেছে? 110টা মেশিন মিলে এখন কতটা আউটপুট তৈরি হবে? 15% আউটপুট বেড়েছে। আউটপুট কত ছিল? 100 ছিল ধরে নিলাম, 100, এই তো ধরে নিলাম বলতে 100ই ছিল, এখানে বললাম তো। আউটপুট তাহলে 15% বেড়েছে, মানে আউটপুট কতটা হলো? এখন 115টা বিস্কিটের প্যাকেট তৈরি হচ্ছে। তাহলে আগে 100 ইউনিট লেবার অর্থাৎ 100 জন শ্রমিক এবং 100টা মেশিন মিলে 100টা বিস্কিটের প্যাকেট বানাতো। 10% লেবার বাড়ালাম, 10% ক্যাপিটাল বানালাম, অর্থাৎ 110টা লেবার হলো, 110টা ক্যাপিটাল বা মেশিন হলো। এখন আউটপুট বেড়েছে 15%, মানে 115টা বিস্কিটের প্যাকেট তৈরি হলো। অর্থাৎ যতটা লেবার আর ক্যাপিটাল যত পার্সেন্ট বাড়লো, আউটপুট তার থেকে বেশি পার্সেন্ট বাড়লো। লেবার ক্যাপিটাল 10% বাড়লো, আউটপুট 15% বাড়লো। এরকম যদি হয় সেটাকে বলা হয় ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ স্কেল। মানে লেবারও বাড়ছে, ক্যাপিটালও বাড়ছে, কিন্তু যতটা বাড়ছে তার থেকে আউটপুট বেশি বাড়ছে। আউটপুট বা প্রোডাকশান বেশি বাড়ছে। লেবার 10%, ক্যাপিটাল 10% বেড়েছে, আউটপুট বেড়েছে 15%। দিস ইজ হোয়াট উই কল ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ স্কেল। সেকেন্ড ওয়ান ইজ ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ স্কেল। এটার কি ইন্টারপ্রিটেশন? লেবার 10% বাড়লো, ক্যাপিটালও 10% বাড়লো, আউটপুট হয়তো 8% বেড়েছে। মানে যতটা লেবার আর ক্যাপিটাল বাড়ানো হলো, আউটপুট তার থেকে কম বাড়লো। এটাকেও যদি ভেঙে লিখতে চাও, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। ধরো 100টা লেবার ছিল, 100টা মেশিন ছিল, আউটপুট তৈরি হতো 100টা বিস্কিটের প্যাকেট। লেবার তুমি 10% বাড়ালে, মানে এখন 110টা লেবার হলো। আউটপুটও তুমি 10% বাড়ালে, এখন 110টা আউটপুটটা, সরি, মেশিনও তুমি 10টা বাড়ালে, মানে 10% বাড়ালে, এখন 110টা মেশিন আছে। আউটপুট এখন বিস্কিটের প্যাকেট কটা তৈরি হচ্ছে? 108টা। তাহলে 10% লেবার বাড়ালাম, 10% মেশিন বাড়ালাম, আউটপুট কিন্তু 10% বাড়লো না, বা 10%-এর বেশি বাড়লো না, 8% বাড়লো। এটাকে কি বলা হচ্ছে? ডিক্রিজিং বা ডিমিনিশিং রিটার্নস টু আ স্কেল। ঠিক আছে, আগে 100টা লেবার 100টা মেশিন মিলে 100টা বিস্কিটের প্যাকেট বানাতো। এখন 110টা লেবার আর 110টা মেশিন মিলে 108টা বিস্কিটের প্যাকেট বানাচ্ছে। ইট ইজ কল্ড ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ স্কেল। আর লাস্টেরটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, যেটা খুব ইজি। আউটপুট যদি 10% বাড়ানো হয়, সরি আউটপুট না, লেবার ধরো 10% বাড়িয়েছ, ক্যাপিটালও ধরো 10% বাড়িয়েছ, আউটপুট সেটাও 10%ই বাড়ছে। এরকম যদি হয়, দ্যাট ইজ কল্ড ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ স্কেল। মানে আগে 100 জন লেবার আর 100টা মেশিন মিলে 100টা বিস্কুটের প্যাকেট 100টা বিস্কিটের প্যাকেট বানাতো। এখন 10% তুমি লেবার বাড়ালে, মানে 110টা লেবার, 10% মেশিন বাড়ালে 110টা মেশিন মিলে কটা বিস্কিটের প্যাকেট বানাচ্ছে? 110টা। তাহলে 10% লেবার বাড়ালাম, 10% মেশিন বাড়ালাম, আউটপুট কতটা বাড়লো? 10%ই বাড়লো। আগে আউটপুট 100 ছিল, এখন 110 হলো। কত পার্সেন্ট বাড়লো? আউটপুট 10%ই বাড়লো। এরকম যদি হয় যে যতটা লেবার বাড়ানো হচ্ছে, যতটা ক্যাপিটাল বাড়ানো হচ্ছে, ঠিক ততটাই আউটপুটও বাড়ছে, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট রিটার্নস টু আ স্কেল। এবার এটাকে আমরা দেখব ডায়াগ্রামেটিক্যালি, এখানে রয়েছে, দাঁড়াও। লস অফ রিটার্নস টু আ স্কেল, প্রথমে হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু আ স্কেল। কি হচ্ছে?
It occurs when a given percentage increase in all factors in same ratio. ভালো করে বোঝো, অল ফ্যাক্টর, প্রত্যেকটা ফ্যাক্টরের কি হবে, ইনক্রিজ হবে, একটা পার্সেন্টেজে প্রত্যেকটা ফ্যাক্টরের ইনক্রিজ হবে কি রেশিওতে, সেম রেশিওতে, মানে লেবারেরও যদি 10% হয় ক্যাপিটালেরও 10%ই ইনক্রিজ হবে। যদি ল্যান্ডকে কনসিডার করো ল্যান্ডেরও 10%ই ইনক্রিজ হবে। লিডস টু, কিসে লিড করে, কি হয় তার ফলে, প্রপোর্শনটলি গ্রেটার ইনক্রিজ ইন আউটপুট, তুলনামূলকভাবে আউটপুটের ইনক্রিজটা বেশি হচ্ছে। যেটা বললাম আর কি, লেবার 10% বেড়েছে, ক্যাপিটাল 10% বেড়েছে, আউটপুট হয়তো 15% বেড়েছে, এরকম যদি হয় দ্যাট ইজ ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। ডেফিনেশনটা আরেকবার পড়ো, ওয়েন এ গিভেন পার্সেন্টেজ ইনক্রিজ ইন অল ফ্যাক্টরস, প্রত্যেকটা ফ্যাক্টরের একটা পার্সেন্টেজ ইনক্রিজ যদি হয় সেম রেশিওতে, তাহলে কি হবে, আউটপুটেরও চেঞ্জ হবে, কিন্তু একটা গ্রেটার চেঞ্জ হবে, আউটপুটের যে ইনক্রিজ সেটা গ্রেটার হবে। তুলনামূলকভাবে লেবার আর ক্যাপিটালে যত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আউটপুটের ইনক্রিজ তুলনামূলকভাবে তার থেকে বেশি হবে, গ্রেটার হবে, প্রপোর্শনেটলি গ্রেটার। গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি এটার, এটার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুট এই ফ্যাক্টরস নিয়েছি, আর ওয়াই অ্যাক্সিসে পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুট নিয়েছি। আমি এখানে পাশে করে দিচ্ছি পার্সেন্টেজ ইনক্রিজ ইন ফ্যাক্টরস, ফ্যাক্টরস বলতে লেবার আর ক্যাপিটাল দুটোকেই ধরো, আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুট। তো ধরো যখন তুমি 10% লেবার আর ক্যাপিটালে ইনক্রিজ করলে আউটপুটে ইনক্রিজ হয়েছে 15%, স্বাভাবিক, সেটাই ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে মানে তো সেটাই হবে, তাই না? যতটা পার্সেন্টেজ ফ্যাক্টরে ইনক্রিজ হবে তার থেকে বেশি পার্সেন্টেজ আউটপুটে ইনক্রিজ হবে, এটাই তো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আবার যখন তুমি 20% ধরো ফ্যাক্টরসে ইনক্রিজ করলে, লেবার আর ক্যাপিটালে যখন 20% ইনক্রিজ করলে আউটপুট হয়তো বেড়ে গেল 30%, ঠিক আছে? যখন 30% করে দিলে হয়ে গেল 45% আউটপুটে ইনক্রিজ। এবার এই পার্সেন্টেজ ইনক্রিজ ইন ফ্যাক্টরসটাকে আমরা এক্স অ্যাক্সিসে নিলাম, আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুটটাকে ওয়াই অ্যাক্সিসে নিলাম। প্রথম পয়েন্টটা কি হবে, 10%, 15%, কোথায় হবে, এই যে এটা ধরো 10, এটা ধরো 15, তাহলে এটা আমার প্রথম পয়েন্ট 10%, 15%। সেকেন্ড পয়েন্টটা কি 20%, 30%, কোথায় হবে 20%, 30%, এই যে এটা 20, এটা 30। থার্ড পয়েন্টটা কি 30%, 45%, কোথায় হবে, এই হচ্ছে 30, এই হচ্ছে 45, পয়েন্টটা হচ্ছে এখানে, কানেক্ট করে দাও, এই যে লাইনটা তৈরি হলো, দিস ইজ রিপ্রেজেন্টিং হোয়াট, দিস ইজ রিপ্রেজেন্টিং ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। নেক্সট আমরা যেটাই চলে যাব দ্যাট ইজ ল অফ ডিমিনিশিং রিটার্নস টু স্কেল, মানে লেবার 10% বাড়াচ্ছ, ক্যাপিটালও 10% বাড়াচ্ছ, আউটপুট কিন্তু তুলনামূলক কম বাড়ছে, অর্থাৎ হয়তো 8% বাড়ছে, ঠিক আছে? ইট অকার্স ওয়েন এ পার্সেন্টেজ ইনক্রিজ ইন অল ফ্যাক্টরস ইন সেম রেশিও লিডস টু, কিসে লিড করছে, প্রপোর্শনেটলি লেসার, তুলনামূলক কম ইনক্রিজ ইন আউটপুট, আউটপুটের যে ইনক্রিজ হচ্ছে সেটা তুলনামূলক কম, আর আগেরটায় কি ছিল, প্রপোর্শনেটলি গ্রেটার। এই দুটোই চেঞ্জ, বাকি সব কিন্তু সেম ডেফিনেশনটায়। ওকে, এর গ্রাফটা কীরকম দেখতে হচ্ছে দেখো, পার্সেন্টেজ ইনক্রিজ ইন ফ্যাক্টরস আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুট। ধরো আমি ফ্যাক্টরস মানে লেবার আর ক্যাপিটালকে 10% বাড়িয়েছি, আউটপুট হয়তো 7% বেড়েছে। লেবার আর ক্যাপিটালকে হয়তো আমি 20% বাড়িয়েছি, আউটপুট হয়তো 14% বেড়েছে। তাহলে যতটা লেবার আর ক্যাপিটাল বাড়ালাম প্রথমে 10%, আউটপুটের ইনক্রিজ তার থেকে কম হলো, এপাশেও তাই 30%, এটা হয়তো হলো 21%। পয়েন্টগুলো কী কী হবে, প্রথম পয়েন্টটা 10%, 7%, 10%, 7% পয়েন্টটা কোথায়, এই যে এটা 10, এটা 7। তারপরের পয়েন্টটা কোথায় হবে, 30, 21, এটা হচ্ছে ধরো না 20, 14, এটা 20, এটা 14।
তারপরের পয়েন্টটা 30,21, 21টা এখানে, 30 এখানে, 30,21। খুব সিম্পল একটা কনসেপ্ট, খুবই সিম্পল একটা কনসেপ্ট। আচ্ছা, নাও মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ, এটার স্লোপ কি পজিটিভ না ডাউন নেগেটিভ? হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস কার্ভ, পজিটিভ অর নেগেটিভ? কোনটা স্যার? ইনক্রিজিং রিটার্নস টু স্কেলের আপওয়ার্ড স্লোপ, মানে কি পজিটিভ না নেগেটিভ? স্লোপটা কি পজিটিভ? পজিটিভ, পজিটিভ স্লোপ। এইটার স্লোপ কি? এটাও পজিটিভ। পজিটিভই। কিন্তু দুটো গ্রাফের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এইটা অনেক বেশি স্টিপ, স্টিপ বা বাংলায় যেটাকে বলে খাড়া, স্টিপ। মানে এটা দেখো, এটাই যদি তোমায় উঠতে হয় তোমাকে অনেক কষ্ট করতে হবে। সেই পাহাড়ের যেটা আর কি চড়াই যেটাকে আমরা বলি, সেই ইনক্লাইন্ড প্লেনের মতো এটাই উঠতে হলে তোমার মানে জান বেরিয়ে যাবে উঠতে গেলে, এই অবধি যেতে গেলে। তো এটাকে কি বলছি? খাড়া বা স্টিপ। আর এর কার্ভটা, এটা কিন্তু উঠতে গেলে অতটা কষ্ট হবে না, ফ্ল্যাট। এটাকে কি বলা হচ্ছে? ফ্ল্যাট, অনেকটা সমতলই, মানে সহজেই তুমি উঠে যেতে পারবে। ওকে, তো ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে কার্ভটা কি হলো? স্টিপ। আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বা ডিমিনিশিং রিটার্নস টু স্কেলে কার্ভটা কি হলো? ফ্ল্যাট। ঠিক আছে, এবার আরেকটা যেটা বিষয় বলার, আমি এটা অনেক দিন ধরেই বলবো ভাবছি, যত স্লোপ বেশি, হায়ার স্লোপ, মানে স্লোপের ভ্যালু যদি বেশি হয় তার মানে কার্ভটা হয়ে যাবে স্টিপ। আর স্লোপের ভ্যালু যদি কম হয় মানে লোয়ার স্লোপ, কার্ভটা হয়ে যাবে ফ্ল্যাট। ঠিক আছে, এবার তোমরা তো বললেই দুটোই পজিটিভ স্লোপ, সেটা সত্যিও দুটোই পজিটিভ স্লোপ, কিন্তু কোন কার্ভটার স্লোপ বেশি বলো তো? ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে নাকি ডিক্রিজিং ডিমিনিশিং রিটার্নস টু স্কেলে? ইনক্রিজিং। আইআরএস এর স্লোপটা বেশি, সেই কারণেই ওটা স্টিপ হয়েছে। ডিআরএস যেটা, সেটাতেও স্লোপ তো পজিটিভই, কিন্তু তুলনামূলক কম, সেই কারণে এটা ফ্ল্যাট হলো। হয়তো এটার স্লোপ বের করলে 2 বেরোবে, আর এটার স্লোপ যদি বের করো হয়তো বেরোবে 5, এরকম। এবার স্লোপ চাইলে এখান থেকে বের করাই যেতে পারে, এইগুলো দিয়ে আমি করছি না, দরকার নেই আমার এখন। তো তোমরা চাইলে করে নেবে, x1 x2 x3, এটা y1, এটা y2, এটা y3। স্লোপ কীভাবে বের করে? স্লোপের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, যেটাকে dy dx দিয়েও লেখে, যেটাকে অনেকে চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস দিয়ে লেখে, চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন বেস। অনেকে এটাকে আবার ট্যান থিটা দিয়ে লেখে। অনেক ইন্টারপ্রিটেশন হয়, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স যখন পড়াবো তখন পড়াবো, এখন আমার এত কিছু পড়ানোর দরকার নেই। শুধু এইটুকুই মনে রাখবে, ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে আমাদের স্লোপটা পজিটিভ হয়, কিন্তু অনেক বেশি হয় স্লোপের ভ্যালু, সেই কারণে কার্ভটা স্টিপ হয়ে যায়, খাড়া হয়ে যায়। আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেলে কার্ভটার ভ্যালু তো স্লোপটা পজিটিভই হয়, কিন্তু ফ্ল্যাট হয়ে যায়, স্লোপটা একটু কম হয়, তুলনামূলক কম হয়। আর কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলটায় কী হয়? যতটা আউটপুট বাড়ানো হয়েছে ততটাই, যতটা ফ্যাক্টর বাড়ানো হয়েছে ততটাই আউটপুট বেড়েছে। মানে ধরো ফ্যাক্টরের ইনক্রিজটা লিখলাম, আর পার্সেন্টেজ ইনক্রিজ ফ্যাক্টর, আর পার্সেন্টেজ ইনক্রিজ ইন আউটপুট লিখলাম। তো ফ্যাক্টরের ইনক্রিজ ধরো লিখলাম 10%, আউটপুট কত পার্সেন্ট বাড়বে? 10%ই বাড়বে। যতটা লেবার আর ক্যাপিটাল বাড়াবো ততটাই আউটপুটও বাড়বে। ফ্যাক্টরের ইনক্রিজ 20%, আউটপুটও 20%, 30%, 30%। ঠিক আছে, নাও এবার দেখো পয়েন্টগুলো কী হবে? 10 10, 20 20।
এবার এর স্লোপটা কি, এটাও তো পজিটিভ স্লোপ, কিন্তু এই লাইনটা 45 ডিগ্রি লাইন, ঠিক আছে। সেটা কিভাবে বোঝা যায় দেখো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এটা স্লোপ বের করো। স্লোপের ফর্মুলা কি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওয়াই অ্যাক্সিসে কোনটা আছে, ওয়াই অ্যাক্সিসে আউটপুট আছে, এক্স অ্যাক্সিসে ফ্যাক্টরের ইনক্রিজটা আছে, আর ওয়াই অ্যাক্সিসে আউটপুটের ইনক্রিজটা আছে। সো দিস ইজ মাই x1, দিস ইজ x2, দিস ইজ x3, this is my y1, this is y2, this is y3। y2 মাইনাস y1 কি হবে, 20% মাইনাস 10%। x2 মাইনাস x1 কি হবে, 20% মাইনাস 10%। ওকে, তাহলে এটাও 10%, এটাও 10%, কেটে গেলে হবে 1। হ্যাঁ 1 হবে, ঠিক আছে। এইবার স্লোপ যে 1 হলো, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে স্লোপ না অনেকভাবে বের করা যায়। স্লোপ ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ট্যান থিটা। যারা 11-12 অঙ্ক করেছো ট্যান থিটা বিষয়টা আশা করি জানবে। তো ট্যান থিটা ইজ অ্যাকচুয়ালি স্লোপ, অ্যান্ড 11-12 ব্যাপার না, 10এই তো থাকে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা। সো আশা করি তোমাদের মনে আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কসেক থিটা, কট থিটা। ওকে, এবার স্লোপটা ট্যান থিটা, তাই তো। তো স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা। স্লোপের ভ্যালু কত বেরোলো আমরা ক্যালকুলেট করে দেখলাম, 1 বেরোলো। এখানে তুমি যদি চাও যে এই ফর্মুলাটা কিন্তু এরকম, এই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হবে, এরকম কোনো গ্যারান্টি মানে নেই। তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো, y3 মাইনাস y2 x3 মাইনাস x2, এভাবেও লিখতে পারো, ঠিক আছে। এবং করে দেখবে সেমই আসবে। বসাও y3 30% মাইনাস 20% ডিভাইডেড বাই 30% মাইনাস 20%, দেখবে সেই সেম 1ই আসবে। স্ট্রেট লাইন, আর একটা পয়েন্ট আমি এটা পরে বলছি, জাস্ট তো ফর্মুলাটা জাস্ট পরের ভ্যালুটার সাথে, মানে নিউমারেটার যেটা, নিউমারেটারে কি করতে হবে, পরের ভ্যালুটার থেকে আগের ভ্যালুটা বাদ দিতে হবে, রাইট। মানে এই পরের ভ্যালুটার থেকে আগের ভ্যালুটা বাদ দিতে হবে। ডিনোমিনেটরেও সেম, পরের ভ্যালুটার থেকে আগেরটার। সে তুমি কোন পেয়ারটা নিচ্ছ সেটা পয়েন্ট না, ফার্স্টের পেয়ারও নিতে পারি, এই দুটোও নিতে পারি, এই দুটোও নিতে পারি, যা খুশি, পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হবে। নাও এবার স্লোপ সমান সমান কি আসলো, ট্যান থিটা, বললাম এটা ফর্মুলাই, স্লোপের ফর্মুলাই ট্যান থিটা থেকে আসে। স্লোপের ভ্যালু কত বেরোলো, 1। তাহলে 1 সমান সমান ট্যান থিটা লিখতে পারি। ক্লাস 10-এ এটা মুখস্থ করানো হতো সবাইকে যে 1 ইজ নাথিং বাট ট্যান 45, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হতো। এটা ক্লাস 10-এর ছেলে মেয়েদের মুখস্থ হয়ে যেত পরীক্ষা দিতে যাওয়ার সময়। তাহলে আমি জাস্ট স্লোপের জায়গায় 1 লিখলাম, 1-এর জায়গায় ট্যান 45 লিখলাম, আর রাইট হ্যান্ড সাইডে ট্যান থিটাই থাকলো। তাহলে ট্যান থিটা সমান সমান 45 ডিগ্রি, তাহলে থিটা কত হবে, থিটা সমান সমান 45 ডিগ্রিই হবে। ট্যান থিটা সমান সমান ট্যান 45, তাহলে থিটা কি হবে, 45। এই কারণেই আমি বললাম যে এখানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ওকে, যেহেতু স্লোপ 1 হয়, কোনো লাইনের স্লোপ 1 আছে মানে সরাসরি বুঝে যেতে হবে যে ওই লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। কোনো লাইনের স্লোপ 1 আছে মানে সরাসরি বুঝতে হবে কি, যে ওই লাইনটা 45 ডিগ্রি লাইন তৈরি করেছে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হলে পজিটিভ স্লোপ হয়, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হলেও পজিটিভ স্লোপ হয়, আর কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হলেও পজিটিভ স্লোপ হয়। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হলে কি হয়, পজিটিভ স্লোপ তো হয়ই, কিন্তু স্লোপটা মানে কার্ভটা স্টিপ হয়, খাড়া হয়, ইনক্লাইন্ড ভাবে উঠতে হয়। ডিআরএস হলে, ডিমিনিশিং রিটার্নস টু স্কেল হলে কি হয়, স্লোপটা পজিটিভ হয় কিন্তু কার্ভটা ফ্ল্যাট হয়, মানে রিলেটিভলি স্লোপটা কম হয়, আইআরএস এর থেকে স্লোপটা কম হয়।
আর কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলে কি দেখলাম, পজিটিভ স্লোপ হয় আর স্লোপটার ভ্যালুও বলে দেওয়া সম্ভব। একমাত্র কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলেই স্লোপটার ভ্যালুও বলে দেওয়া সম্ভব, দ্যাট ইজ 1। কী করে বেরোলো সেটাও দেখিয়ে দিলাম। আর একটা পয়েন্ট, এটা মাথায় ঢুকিয়ে নিও পারলে, যে একটা স্ট্রেট লাইন তার প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হবে। একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হবে। এ বি সি এই তিনটে পয়েন্ট বা এরকম হাজারো পয়েন্ট আমি স্ট্রেট লাইনের উপর রাখতে পারি, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হবে। এ পয়েন্টে যদি স্লোপ 1 বেরোয়, বি পয়েন্টে 1 বেরোবে, সি পয়েন্টে 1 বেরোবে, বা যে কোনো পয়েন্টের উপরে বসিয়ে দাও স্লোপ 1ই বেরোবে। ঠিক আছে, আমি জাস্ট একটা ইয়ে খুঁজছি। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমি কি বললাম তোমাদেরকে, আমি বললাম যে একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হবে। ওকে, এই যে স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হবে। বা ধরো এই আরেকটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটার প্রত্যেকটা পয়েন্ট এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল। আবার এই স্ট্রেট লাইনটা, এরও প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল। ঠিক আছে, ব্যাস এটাই বলার ছিল। কিন্তু আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি স্ট্রেট লাইন না হয়, যে কার্ভটা আমরা ড্র করছি সেটা যদি স্ট্রেট লাইন না হয়, নন লিনিয়ার হয়, মানে এরকম বা যে কোনো শেপের হতে পারে, এরকম এরকম এরকম, কনভেক্স কনকেভ যা খুশি হতে পারে, স্ট্রেট লাইন যদি না হয় তাহলে কিন্তু তার স্লোপ ইকুয়াল হবে না। একটা কার্ভ যদি স্ট্রেট লাইন না হয় তাহলে তার স্লোপ কিন্তু ইকুয়াল হবে না। আর একটা কথা মাথায় রাখবে, স্ট্রেট লাইন হলে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হয়, কার্ভ হয়ে গেলে স্ট্রেট লাইন না হলে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আলাদা। এতে যা স্লোপ, বিতে আলাদা স্লোপ, সিতে আলাদা, ডিতে আলাদা। আর একটা বিষয় বলে দিই কীভাবে মাপতে হয়। স্ট্রেট লাইনের স্লোপ তো আমরা ডেরিভেটিভ করে মেপে নিতে পারি, বা আমরা আমাদের ওই ফর্মুলাটা y2 বাই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এটা অ্যাপ্লাই করে, বা ডিওয়াই ডিএক্স এই ফর্মুলা অ্যাপ্লাই করে, বা ট্যান থিটা দিয়ে আমরা স্লোপ বের করতে পারি। কিন্তু কার্ভের স্লোপ কি করে বের করে, ফাংশন দেওয়া থাকলে ডেরিভেটিভ করেই নিতে পারো, ওই পয়েন্টে স্লোপ বলে মানে বের করা যাবে। কিন্তু কার্ভ থেকে স্লোপ অ্যাকচুয়ালি বের করে, কার্ভের ধরো এই এ পয়েন্টের স্লোপ বের করতে বলছি, তাহলে এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হয়। ওই ট্যানজেন্টের যা স্লোপ, এ পয়েন্টে কার্ভটার স্লোপও সেম। কি বললাম, ওই ট্যানজেন্টটা তো একটা স্ট্রেট লাইন, তার তো প্রতিটা পয়েন্টে সেম স্লোপ। ঠিক আছে, তো এই ট্যানজেন্টটার যা স্লোপ বা ওই স্ট্রেট লাইনটার যা স্লোপ, এ পয়েন্টে আমাদের কার্ভের স্লোপও তাই। ধরো আমি বললাম যে এই পয়েন্টের স্লোপ বের করো, বি পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টের স্লোপ নিশ্চয়ই এক হবে না, কারণ এ পয়েন্ট আর বি পয়েন্ট একটা, এটা তো একটা কার্ভ, এটা তো একটা স্ট্রেট লাইন না। স্ট্রেট লাইন হলে প্রত্যেক পয়েন্টের স্লোপ সেম হতো, কার্ভের তো প্রত্যেকটা পয়েন্টের স্লোপের ডিফারেন্স থাকে। তাহলে বি পয়েন্টের স্লোপ বের করতে গেলে কি করতে হবে, আবার ট্যানজেন্ট ড্র করতে হবে, ওই ট্যানজেন্টটার যা স্লোপ হবে বি পয়েন্টেও কার্ভটার স্লোপ তাই হবে। এইভাবে নন লিনিয়ার কার্ভের স্লোপ ক্যালকুলেট করতে হয়। তো আজকে এই অবধি থাক, আশা করি বোঝা গেছে। ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে কি হলো, তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে আমরা দেখতে পেলাম যে যতটা লেবার আর ক্যাপিটাল বাড়ে আউটপুট তার থেকে বেশি প্রপোর্শনে বাড়ে। কার্ভটা কীরকম হয়, স্টিপ হয়, পজিটিভলি স্লোপড অ্যান্ড স্টিপ। ডিক্রিজিং রিটার্নস টু স্কেলে কি হয়, কার্ভটা পজিটিভলি স্লোপ হয় কিন্তু ফ্ল্যাট হয়। যতটা আউটপুট বাড়ে, যতটা ফ্যাক্টর বাড়ে, মানে লেবার ক্যাপিটাল যত পার্সেন্ট বাড়ে আউটপুট তার থেকে কম বাড়ে। আর কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলে পজিটিভলি স্লোপ হয়, কিন্তু স্লোপের ভ্যালুটাও আমরা বলে দিতে পারি, সেটা কত হবে, 1 হবে সবসময়। ফ্যাক্টর বা লেবার ক্যাপিটাল যত পার্সেন্ট বাড়ে আউটপুটও তত পার্সেন্টই বাড়ে। কোন ক্ষেত্রে, আমাদের কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলের ক্ষেত্রে। বলো, কারণ কোনো ডাউট থাকলে বলো।